সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের হাতে হাত রেখেছে চীন। চীন বাংলাদেশের নতুন সম্পর্কের পর ভূ রাজনীতির ময়দানে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশে আসছে ভারতের বুকে কাঁপন ধরানো সেই যুদ্ধ বিমান। এই খবর শোনা মাত্রই ভারত যেন ভয়ে কাঁপতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ চীনের সাথে বন্ধুত্ব করলে ভারতের সমস্যাটা কোথায়? ভৌগোলিক নিরাপত্তা, অর্থনৈতিক আধিপত্য, নাকি বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ? কোন সমীকরণে পুড়ছে নয়াদিল্লি? নাকি নিজের দেশ ভেঙে যাওয়ার আশঙ্কায় এমন ভয়ে কাঁপন ধরেছে ভারতের? এ বিষয়েই বিশ্লেষণ করব এবারের পর্বে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক, যা 1971 সালের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত। ভৌগোলিক অবস্থানের কারণেও দুই দেশ একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল। তবে একবিংশ শতাব্দীর বৈষয়িক বাস্তবতায় অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বাংলাদেশের কূটনীতিতে এসেছে বহুমাত্রিকতা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই নীতি মেনে ঢাকা যখন বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইতে যোগ দেয়, তখন থেকে দিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। ভারতের মূল উদ্বেগের জায়গাটি কোনো একক ইস্যুতে নয়, বরং এটি বহুমাত্রিক, যার মধ্যে রয়েছে ভৌগোলিক নিরাপত্তা, সামরিক ভারসাম্য এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই। ভূ রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব ধরে রাখতে দীর্ঘকাল ধরেই চেষ্টা করে যাচ্ছে ভারত। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের পরিধি বেড়ে যাওয়ায় নয়াদিল্লি বেশ উদ্বিগ্ন। ভারতের মূল উদ্বেগের জায়গাগুলো মূলত তিনটি তত্ত্বে বিভক্ত: ভৌগোলিক নিরাপত্তা, আঞ্চলিক আধিপত্য এবং সামরিক ভারসাম্য ও জল রাজনীতির ওপর। তিস্তার পানি বন্টন প্রশ্নে ভারতের সঙ্গে চুক্তি অধরায় রয়ে গেছে বাংলাদেশের। বছরের পর বছর বাংলাদেশ এই চুক্তির জন্য তাগিদ দিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। আর এই তিস্তা মহাপরিকল্পনা করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এরই প্রেক্ষিতে চীন তিস্তার নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। দীর্ঘদিন ঝুলে থাকা এ প্রকল্পে বেইজিংয়ের নতুন করে সক্রিয় আগ্রহ বাংলাদেশের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যদিও বাস্তবায়নের পথে ভারতের অবস্থান ও আঞ্চলিক ভূ রাজনীতি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আর চীন যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, সেই ভয়ে কাঁপতে শুরু করেছে ভারত। দর্শক, এবার চলুন সেই কারণ ব্যাখ্যা করা যাক। তবে আপনাদের কি মনে হয় সেটিও কমেন্টে লিখে জানাবেন। ভারতের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় এবং সংবেদনশীল উদ্বেগের নাম হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া এই সংকীর্ণ ভূমি। সামরিক দিক থেকে এই করিডোরটি ভারতের চরম দুর্বলতা। তিস্তা নদী মহাপরিকল্পনা এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীন যখনই বিনিয়োগের প্রস্তাব দেয়, তখনই দিল্লির হৃদকম্পন বেড়ে যায়, হৃৎপিণ্ড যেন বন্ধ হওয়ার উপক্রম হয়। ভারতের আশঙ্কা, তিস্তা প্রকল্পে চীনা প্রকৌশলী ও বিশেষজ্ঞদের দীর্ঘমেয়াদী উপস্থিতি মানেই ভারতের চিকেন নেকের ঠিক দোরগোড়ায় বেইজিংয়ের চোখ চলে আসা। কোনো সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতিতে চীন যদি এই শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করে দিতে পারে, তবে মূল ভূখণ্ড অর্থাৎ মূল ভারত থেকে উত্তর পূর্বাঞ্চল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে করে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। আর এই ভৌগোলিক কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের যে কোনো ধরনের কৌশলগত অবস্থানকে ভারত নিজেদের নিরাপত্তার জন্য রেড লাইন বা চরম বিপদসীমা বলেই মনে করে থাকে। ভারতের উদ্বেগের দ্বিতীয় বড় ক্ষেত্রটি লুকিয়ে রয়েছে নীল জলরাশিতে, অর্থাৎ বঙ্গোপসাগরে। বাংলাদেশ প্রায় 3 দিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত।
বঙ্গোপসাগরে বাংলাদেশের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার বেইজিংয়ের যে দীর্ঘমেয়াদী কৌশল, তাকে আন্তর্জাতিক পরিভাষায় বলা হয় স্ট্রিং অব পালস বা মুক্তার মালা তত্ত্ব। পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এবং মিয়ানমারের কিয়াকপিউ বন্দরে চীন এরই মধ্যে বিশাল প্রভাব বিস্তার করেছে। এই মালার বাকি অংশ হিসেবে ভারত মনে করে বাংলাদেশকে। মোংলা বন্দরের আধুনিকায়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং পায়রা বন্দরে চীনা বিনিয়োগের প্রস্তাব ঢাকাকে দিল্লির প্রভাব বলয় থেকে বের করে বেইজিংয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলেই মনে করছে ভারত, আর যেটি ভারতের জন্য বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বঙ্গোপসাগরে চীনা যুদ্ধ জাহাজ বা সাবমেরিনের আনাগোনা ভারতের পূর্ব উপকূল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সামরিক ঘাঁটির জন্য বড় ধরনের নজরদারির ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে ভারত। দিল্লির আশঙ্কা, বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি এসব অবকাঠামো ক্রাইসিস বা যুদ্ধের সময় বেইজিং সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন ভবিষ্যতে এর সামরিক বা গোয়েন্দা প্রভাবও তৈরি হতে পারে। যদিও বাংলাদেশ বারবার জোর দিয়ে বলছে তাদের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। শুধু অবকাঠামো নয়, বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতাও দিল্লির মাথা ব্যথার অন্যতম কারণ। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশের সামরিক সরঞ্জাম আসে চীন থেকে। ট্যাঙ্ক, যুদ্ধবিমান থেকে শুরু করে নৌবাহিনীর জন্য আধুনিক মিং ক্লাসের সাবমেরিন কেনা হয়েছে চীন থেকেই। যদিও বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব সার্বভৌম অধিকার থেকে এবং বাজেট বান্ধব হওয়ায় চীনা অস্ত্র বেছে নেয়, কিন্তু ভারতের কৌশলগত থিঙ্ক ট্যাঙ্কগুলো একে ভিন্ন চোখে দেখে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট যুদ্ধ বিমান কিনছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। কারণ এই যুদ্ধ বিমান দেই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের যে যুদ্ধ বিমানগুলো রয়েছিল সেগুলোকে ধ্বংস করতে পেরেছিল। আর এই যুদ্ধ বিমান ভারতের জন্য বড়ই ভয়ের কারণ বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে ভারত। যদি বাংলাদেশে যুদ্ধ বিমানগুলো আসে তাহলে ভারতের সার্বভৌমের জন্য বা ভারতের দাদাগিরির জন্য বড় শঙ্কার কারণ বলেই মনে করছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে চীন থেকে বাংলাদেশের J-10CE যুদ্ধবিমান কেনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে। নির্দিষ্ট কোনো সমরাস্ত্র কেনাকাটার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তবে চীন ও বাংলাদেশ একে অপরের প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার বিষয়ে একমত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চীন মোটামুটি এড়িয়ে গেছে। চীনের কাছ থেকে J-10CE যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের সম্ভাব্য আলোচনা এবং বেইজিংয়ের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর ও তিস্তা নদী মহাপরিকল্পনায় দেশটির সম্পৃক্ততার খবর প্রকাশের পর নিজেদের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়ে চড়ে বসেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে তারা। ভারত মনে করে সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের জন্য চীনা সামরিক বিশেষজ্ঞদের বাংলাদেশে নিয়মিত যাতায়াত ভারতের একদম ঘরের ভেতর বেইজিংয়ের গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুযোগ করে দিতে পারে। তবে বাস্তবতা হচ্ছে ভারতের সমস্যাটি যত না বাংলাদেশের ওপর, তার চেয়ে বেশি চীনের অর্থনৈতিক সক্ষমতার ওপর বা সামরিক সক্ষমতার ওপর।
দক্ষিণ এশিয়ায় ভারত নিজেকে বড় ভাই বা প্রধান আঞ্চলিক শক্তি হিসেবে দেখতে অভ্যস্ত, কিন্তু অর্থনৈতিক ও উৎপাদন ক্ষমতায় চীন ভারতের চেয়ে অনেক গুণ এগিয়ে। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলারের সস্তা ঋণ বা বিনিয়োগ প্রয়োজন, তা একা ভারতের পক্ষে যোগান দেওয়া মোটেও সম্ভব নয়। কারণ ভারত নিজেই এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। অন্যদেরকে কিভাবে এতটা সাহায্য করবে, সে প্রশ্ন কিন্তু আসছেই। চীন ঠিক এই সুযোগটি গ্রহণ করেছে। পকেট ডিপ্লোম্যাসি বা অর্থায়নের রাজনীতি দিয়ে বেজিং দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। দিল্লির দাদাগিরিকে একদম শেষ করে দিয়েছে এই চীন। আর তাই ভারতের নীতি নির্ধারকদের ভয় অর্থনৈতিকভাবে চীনের ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হলে বাংলাদেশে হয়তো বেইজিংয়ের ভূ রাজনৈতিক ভুতুড়ে শর্ত মানতে বাধ্য হবে, যার সরাসরি মাসুল গুনতে হবে ভারতকে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ কোনো দেশের সাথে পাক্ষিক বা সামরিক জোটে জড়ায়নি। এদেশের পররাষ্ট্রনীতি খুবই স্পষ্ট। চীনের সাথে সম্পর্ক শতভাগ বাণিজ্যিক ও উন্নয়ন কেন্দ্রিক। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু, আর চীন ঢাকার সবচেয়ে বড় উন্নয়নশীল অংশীদার। ভারতের উচিত নয় বাংলাদেশের এই উন্নয়ন যাত্রাকে তাদের নিজস্ব নিরাপত্তা চশমা দিয়ে দেখা বা কোনো ষড়যন্ত্র করে আটকিয়ে দেওয়া। এটি বলছেন বিশ্লেষকরা। ভারতের এই মনস্তাত্ত্বিক সংকটের পেছনে ভারতের নিজস্ব কিছু ব্যর্থতাও দায়ী বলে মনে করছেন অনেক বিশ্লেষকই। তিস্তা পানি বন্টন চুক্তি, বছরের পর বছর ধরে ঝুলে থাকা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো স্পর্শকাতর ইস্যুগুলো বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভারত বিরোধী মনোভাব বা অসন্তোষ তৈরি করেছে। এই ক্ষোভের বিপরীতে চীন যখন কোনো রাজনৈতিক শর্ত ছাড়া বড় বড় সেতু, টানেল কিংবা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেয়, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরে চীনের সফট পাওয়ার বা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। ভারত ভালো করেই জানে বাংলাদেশের জনগণের মধ্যে চীনের এই ইতিবাচক ভাবমূর্তি দীর্ঘমেয়াদে ভারতের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাবকে দুর্বল করে দেবে। ঢাকার কূটনীতি মোটেও কোনো একমুখী রাস্তা নয়। বাংলাদেশ বারবার বিশ্বমঞ্চে প্রমাণ করেছে তারা দিল্লির নিরাপত্তা উদ্বেগকে সর্বোচ্চ সম্মান দেয়। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমনের ক্ষেত্রে ঢাকা যে জিরো টলারেন্স নীতি দেখিয়েছে, তা ভারতের জন্য ছিল এক ঐতিহাসিক স্বস্তি। ঢাকা বারবার স্পষ্ট করেছে বাংলাদেশের মাটি কোনো সন্ত্রাস বা সামরিক আগ্রাসনের জন্য ব্যবহার করতে দেয়া হবে না। তারপরও ভারত কোনো এক অজানা আতঙ্কে কাঁপছে। আর সেই আতঙ্ক কি ভারত ভেঙে যাওয়ার আতঙ্ক? কেন ভারত ভেঙে যাবে, সেটি এখন বড় প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। দুই পরাশক্তির এই রশি টানাটানির মাঝে ঢাকা কতখানি দক্ষতার সাথে নিজের স্বার্থ রক্ষা করে নিরপেক্ষ থাকতে পারে, তার উপরই নির্ভর করছে আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতা। আর ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হলো দাদাগিরি বা সন্দেহ পরিহার করে একজন প্রকৃত অংশীদার হিসেবে বাংলাদেশের উন্নয়নকে মেনে নেওয়া এবং নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে চীনের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা। আর তা না হলে ভারতের জন্য বড় বিপদ অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে বলেও মনে করছেন তারা। বিশ্লেষকরা এও বলছেন, ভারতের সমস্যাটা মনস্তাত্ত্বিক এবং কৌশলগত। তারা ঢাকাকে তাদের নিজস্ব প্রভাব বলয়ের অংশ বলে মনে করে, আর তাই ঢাকা বেইজিংমুখী হলেই দিল্লির প্রভাব কমে যাবে বলে মনে করছে ভারত। ভূ রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র থাকে না, থাকে কেবল স্থায়ী স্বার্থ। বাংলাদেশ নিজের অর্থনৈতিক অগ্রযাত্রার স্বার্থে চীনের সাথে হাত মিলিয়েছে, কোনো সামরিক উদ্দেশ্যে নয়। তবে ভারত যতক্ষণ না চীনের সাথে তাদের নিজস্ব সীমান্ত ও বৈশ্বিক দ্বন্দ্বের সমীকরণ থেকে
বের হতে পারছে, ততক্ষণ বাংলাদেশের যে কোনো বেইজিং ঘনিষ্ঠতায় দিল্লির চোখে সন্দেহের উদ্বেগ করতেই থাকবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।